যাবো একটু আপনি দেবেন না? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশ কিছুদিন আমরা রসায়ন ক্লাস না করে আজকে আবার নতুন করে আমরা একটা রসায়ন ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের আজকে রসায়ন ক্লাস কেমন হবে তার আগে আমি একটু বলে দিয়ে রাখি যে যারা তোমরা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, অর্থাৎ 25-26 ব্যাচের শিক্ষার্থী এবং যারা 27-এ নার্সিং ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অ্যানি ম্যামের যে রসায়ন ক্লাসটা যদি মিস করে থাকো তাহলে নার্সিং রসায়নের যে ভয়গুলো সেগুলো কিন্তু আসলে সারা জীবনে থেকে যাবে। সুতরাং তুমি যদি সরকারি নার্সিংয়ে চান্স পেতে চাও তাহলে অবশ্যই অ্যানি ম্যামের রসায়ন ক্লাসটি করতে হবে এবং কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করতে হবে, দ্রুত ঝটপট করে কমেন্ট করো। এবং কোন টপিকটা কোন প্রশ্নগুলো তুমি কম বোঝো সে ব্যাপারে একটু কথা বলতে হবে। তাহলে আমার মনে হয় যে কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করতে পারি। তার আগে একটু বলে রাখি যে অবশ্যই সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সব কিছু কমেন্ট করতে হবে। তাহলে ম্যাম ক্লাস শুরু করতে পারেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যারকে। আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের রসায়ন ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে পরমাণুর গঠন। দেখো আজকে ক্লাসে আমরা কি কি শিখব। সাউন্ড ঠিকঠাক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। চৈতি, জয়দার, অ্যানি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা। যেহেতু আজকের ক্লাসের টপিক হচ্ছে পরমাণু গঠন, প্রতি বছর নার্সিং অ্যাডমিশন টেস্টে এই বিজ্ঞানের যে অংশটা থাকে সেখান থেকে হচ্ছে এই রসায়নের অংশ থেকে পরমাণু গঠন থেকে বেশ কিছু এমসিকিউ আসে আমাদের। তো আজকে আমরা এই ক্লাসটা করব এবং পরমাণুর ব্যাপারে তোমাদের যত সমস্যা আছে আশা করি সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো চলো আমরা ক্লাস শুরু করি, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। পরমাণু গঠন, তো যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছো অবশ্যই তারা নার্সিং অ্যাডমিশন দিবে, তারা ক্লাস 6 থেকেই পরমাণুর ব্যাপারে জেনে আসতেছো, ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট। তো তোমাদের অবশ্যই পরমাণুর ব্যাপারে একটা হিউজ নলেজ আছে। আজকের ক্লাসটা মেনলি আমরা রিভিশন দিব, তারপরে এমসিকিউ সলভ করব। আশা করি তোমাদের পরমাণুর ব্যাপারে যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। দেখো পরমাণুর গঠন, পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক। পদার্থ হচ্ছে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক। এই যে পরমাণু, এই পরমাণু প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে এই যে কেন্দ্রের নিউক্লিয়াস, আর একটা হচ্ছে এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই যে নিউক্লিয়াস, এখন পদার্থের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এটা থাকে হচ্ছে কেন্দ্রে, নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে থাকে। কিসে থাকে বলতো? পদার্থের নিউক্লিয়াসে। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ঘুরতেছে এগুলো হচ্ছে ইলেকট্রন। এগুলো কি বলতো? ইলেকট্রন। তাহলে পদার্থের কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন আর নিউট্রন। আর পদার্থকে কেন্দ্র করে চারপাশ দিয়ে ঘুরতে থাকে হচ্ছে ইলেকট্রন। আর এই তিনটাকে বলা হয় পদার্থের মৌলিক কণিকা। পদার্থের কি বলা হয় বলতো? মৌলিক কণিকা। পদার্থের মৌলিক কণিকা তিনটি, কি কি বলতো? ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। পূজা বিশ্বাস, হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। দেখো এইবার এইটা সবসময় মনে রাখবা, প্রোটন, প্রোটনের ভর সবসময় কি হয়? প্লাস। প্রোটন হচ্ছে প্লাস, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। ইলেকট্রন, ইলেকট্রন সবসময় হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ আধান বা ঋণাত্মক আধান। আর নিউট্রন, নিউট্রনের কোনো চার্জ নেই, এটা হচ্ছে জিরো।
তাহলে পরমাণুর কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন। এই প্রোটনের চার্জ কি বলতো? পজিটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। আর নিউটনের নির্দিষ্ট কোনো চার্জ নেই। তাহলে পদার্থের গঠনে আমরা কি জানলাম? পরমাণু আমরা কি জানলাম? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক। আর এই পরমাণুতে 3টি মৌলিক কণিকা থাকে। এগুলো হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে পদার্থের যে পরমাণুর যে পজিটিভ চার্জ, সেটা। নিউটনের নির্দিষ্ট কোনো চার্জ নেই। আর ইলেকট্রন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেই চার্জটা ঘুরতে থাকে সেটাই হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কি সবসময় কি হবে বলতো? ঋণাত্মক। আর পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। আর পরমাণুর বাহিরে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে থাকে হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে একটা মডেল। আবার এরকম মডেলও হয়, এই যে এরকম এই পাশে এরকম করে থাকলে এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর এই যে উপবৃত্তকার পথ দিয়েও কি ঘুরতে থাকে? ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। আর ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এই যে নিউক্লিয়াস আমরা এটা পরে জানবো, পারমাণবিক ভর। এই নিউক্লিয়াসটাই হচ্ছে মেইনলি, একটা পরমাণুর একটা ভর আছে, প্রতিটা জিনিসেরই ভর আছে, যদিও পরমাণুর ভর খুব ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। তো হচ্ছে পরমাণুর ভিতর যে ভর আছে, এই ক্ষুদ্রতম ভর যতটুকু ভর আছে, এই ভরের 90% ভর হচ্ছে নিউক্লিয়াসে থাকে। 90%-এরও বেশি প্লাস ভর থাকে নিউক্লিয়াসে। প্রোটন আর ইলেকট্রনের ভরই হচ্ছে পরমাণুর মেইন ভর। দেখো, এই যে আমরা একটু আগে পড়ে আসলাম ইলেকট্রন। তাহলে আমরা কি জানছি? পরমাণুর 3টি কণিকা, মৌলিক কণিকা থাকে 3টি, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তার মধ্যে হচ্ছে একটা মৌলিক কণিকা ইলেকট্রন। একটা হচ্ছে ইলেকট্রনকে সবসময় আমরা কি দিয়ে লিখি? ই দিয়ে লিখি। দেখো, ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি মৌলিক কণিকা। আমরা এটা আগের স্লাইডে দেখে আসছি। ইলেকট্রন হচ্ছে পরমাণুর কি একটা মৌলিক কণিকা। এটি একটি ঋণাত্মক তড়িতায়ন বহন করে। আমরা কি বলে আসছি? এটা সবসময় হচ্ছে নেগেটিভ। এটা সবসময় কি চার্জ বহন করে? নেগেটিভ চার্জ বা মাইনাস নেগেটিভ চার্জ বহন করে। এই যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থেকে হালকা। এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থেকে হালকা। এটা একটু মনে রাখবা যে নিউটনের ভর কত, এটা ম্যাক্সিমাম টাইমে এমসিকিউতে আসে। এটা হচ্ছে 9.11 গুণ 10⁻28 গ্রাম। আর যদি এটা কখনো কেজিতে আসে তাহলে মনে রাখবা যে 9.11 গুণ 10⁻30, সরি এটা হচ্ছে 31। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ প্রায় সেম। ইলেকট্রনের চার্জ এই যে এটা যেহেতু মাইনাস নেগেটিভ একটা চার্জ, তো এর একটা চার্জ আছে। এর চার্জটা কত বলো তো? -1.6 গুণ 10⁻19 কুলম্ব। আর ইলেকট্রন কে আবিষ্কার করে? এটা মাঝে মাঝে আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, যে থমসন হচ্ছে কি আবিষ্কার করে বলতো? থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে। কি আবিষ্কার করে? ইলেকট্রন আবিষ্কার করে। তাহলে আমরা ইলেকট্রনের ব্যাপারে কি জানলাম? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হয়? ইলেকট্রন বলা হয়। ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হয়? ইলেকট্রন বলা হয়। ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি মৌলিক কণিকা। তাহলে পরমাণুর মৌলিক কণিকা কয়টা? 3টা। তার মধ্যে একটা কি? ইলেকট্রন। আর এই কণাটি একটি ঋণাত্মক তড়িৎ আদান বহন করে। ইলেকট্রন হচ্ছে প্রোটন এবং নিউট্রন থেকে সবচেয়ে হালকা কি বলতো? ইলেকট্রন। আর সবচেয়ে ভারী প্রোটন। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। আর ইলেকট্রনের চার্জ, এই চার্জটা মনে রাখবা 1.6 গুণ 10⁻19 কুলম্ব। সি, আমরা হচ্ছে এই যে সি কুলম্ব। আর এটা আবিষ্কার করেন কে? জে থমসন। আশা করছি তোমাদের এই ইলেকট্রনের টপিকটা তোমরা ভালো করে বুঝেছো। তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট রাখতে পারো বা নোট করে ফেলতে পারো। আমরা পরের স্লাইডে চলে যাব।
ম্যাম মিনা ইয়াসমিন ম্যাম, আমি মরিয়াম। ওকে, হ্যাঁ সুবর্ণা মধু। 10 এর পাওয়ার -31 হবে। ওকে, এটা কারেক্ট করেছি ম্যাম। ওকে, নমস্কার ম্যাম সিথি। ওকে, চলো আমরা পরের স্লাইডে চলে যাই। প্রোটন পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে আমরা পড়েছিলাম বলো তো? প্রোটন আর হচ্ছে নিউট্রন। পরমাণুর কেন্দ্রে কী থাকে? প্রোটন আর নিউট্রন। তো এই প্রোটন হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে, আর এটিও ওই যে পরমাণুর একটি মৌলিক কণিকা। আমরা পড়ে আসছি পরমাণু মৌলিক কণিকা 3টি, এই কণাটি ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে প্রোটন সবসময় কি বলতো? পজিটিভ। মানে পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হয়? প্রোটন বলা হয়। তাহলে পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে প্রোটন বলা হয়। পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হয়? প্রোটন বলা হয়। পরমাণুর বিশিষ্ট প্রোটন বলে। এই যে এর প্রতীক পি প্লাস, এর প্রতীক কি প্লাস বলতো? পি প্লাস। আর এর চার্জ সবসময় কি বলতো? পজিটিভ। এর চার্জ সবসময় পজিটিভ। এই যে প্রোটনের ভর হচ্ছে 1.673 গুণ 10⁻24 গ্রাম। তবে এইটা ইম্পর্টেন্ট বেশি যে প্রোটনের চার্জ বা আদান। এই যে আমরা ইলেকট্রনের চার্জ কি দেখছিলাম গত স্লাইডে? ইলেকট্রনেরটা দেখছিলাম হচ্ছে 1.6 গুণ 10⁻19 কুলম্ব। আর দেখো প্রোটন প্লাসেরটা আমরা কি দেখছি? এটা হচ্ছে পজিটিভ 1.6 গুণ 10⁻19 কুলম্ব। আর প্রোটন কে আবিষ্কার করে? প্রোটন আবিষ্কার করে হচ্ছে আর্নে বা রাদারফোর্ড। আর্নে হয়, রাদারফোর্ডও হয়। আমরা রাদারফোর্ড বেশি ইউজ করি। তাহলে প্রোটন আবিষ্কার করে কে বলতো? রাদারফোর্ড। প্রোটনকে আবিষ্কার করে রাদারফোর্ড। তাহলে আমরা প্রোটনের ব্যাপারে কি জানলাম? যে পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হয়? প্রোটন বলা হয়। পরমাণু, এটি একটি পরমাণু কি বলতো? মৌলিক কণিকা। এটি একটি পরমাণু কি? মৌলিক কণিকা। এই কণাটি ধনাত্মক আয়ন বহন করে। অবশ্যই এটা পজিটিভ আয়ন বহন করে। এর প্রতীক কি? পি প্লাস। এর ভর হচ্ছে 1.673 গুণ 10⁻24 গ্রাম। এখন এটা যদি কেজি হয় তাহলে কি হবে? 1.673 গুণ 10⁻72 কেজি। ওকে। আর প্রোটন আধানের চার্জ হচ্ছে প্লাস 1.6 গুণ 10⁻19 কুলম্ব। আর ইলেকট্রনেরটা মনে রাখবা, এটা হচ্ছে মাইনাস, আর এখানে কি বলতো? প্রোটনের প্লাস। আর প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড। প্রোটনকে আবিষ্কার করে রাদারফোর্ড। এগুলো তোমরা ভালো করে করো, এখান থেকে কিন্তু আমরা এমসিকিউ সলভ করব। তোমরা চাইলে এই স্লাইডটা স্ক্রিনশট নিতে পারো বা নোট করতে পারো। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাব। তাহলে আর প্রোটনের অবস্থান কোথায় বলো তো? প্রোটনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে। প্রোটনের অবস্থান কোথায় বলো তো? নিউক্লিয়াসে। প্রোটনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে। প্রোটনের অবস্থান কোথায়? নিউক্লিয়াসে। এই যে নিউট্রন। ওকে, নিউটন। তাহলে বলো তো নিউটনের অবস্থান কোথায়? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো নিউটনের অবস্থানটা কোথায়?
নিউটনের অবস্থান কোথায় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে নিউটনের অবস্থান কোথায়। নিউটনের অবস্থান কোথায়? নিউটনের অবস্থান কোথায় তোমরা আমাকে একটু জানাও। শোনো, তাহলে আমরা কি বলছিলাম, পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর ইলেকট্রন। তাহলে এই নিউট্রন, সরি, পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। তাহলে নিউটনের অবস্থান কোথায় বলো তো? নিউক্লিয়াসে। এই নিউটনের অবস্থান কোথায়? নিউক্লিয়াসে। আর দেখো, প্রোটনের হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ, ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ, এটার হচ্ছে পজিটিভ চার্জ। এখন নিউটনের চার্জ কি? তাহলে নিউটনের চার্জ কি? নিউটনের চার্জ শূন্য, বড় একটা গোল। এটা হচ্ছে এই যে আধানহীন কণিকা হলো নিউট্রন। তাহলে এই নিউটনও কি পদার্থের মৌলিক কণিকা? এটাও কি বলতো? পদার্থের মৌলিক কণিকা। মৌলিক কণিকা, পদার্থের মৌলিক কণিকা। আর এটার চার্জ কি বলতো? শূন্য। এটার কোনো চার্জ নেই, মানে চার্জ নেই বা আধান নেই। তুমি কি জানো যে আধান আর চার্জ একই জিনিস? আধান আর চার্জ হচ্ছে একই জিনিস। যদি আমি বলি চার্জ শূন্য, তাহলে আধানহীন মানে কি? চার্জ শূন্য। আধান আর চার্জ হচ্ছে একই জিনিস। এটা আবিষ্কার করে, এই যে এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে এই নিউটন আবিষ্কার করে কি? অনেক পরীক্ষায় আসছে যে নিউটন কে আবিষ্কার করে। 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক এই নিউট্রন কণিকা আবিষ্কার করেন। তাহলে কে আবিষ্কার করেন বলো তো? চ্যাডউইক। 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক এই কণিকা আবিষ্কার করেন। এর ভর প্রোটনের সমান। এর ভর প্রোটন অপেক্ষা, সরি, এর ভর প্রোটন অপেক্ষা সামান্য বেশি হবে। এখানে হচ্ছে সামান্য বেশি, সামান্য বেশি। তাহলে এর ভর প্রোটন অপেক্ষা কি বলতো? সামান্য বেশি। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই, এটা মনে রাখবা। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই, কারণ কি জানো? এই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর আর হচ্ছে হাইড্রোজেনের ভর, এটা হচ্ছে সেম। হাইড্রোজেনের হচ্ছে এই যে এটা পারমাণবিক ভর আর হচ্ছে হাইড্রোজেনের ভর সংখ্যা সেম। পারমাণবিক ভর কাকে বলে জানো? হাইড্রোজেনের পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি বলা হয় জানো? প্রোটন সংখ্যাকে হচ্ছে পারমাণবিক ভর বলা হয়। আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন, আমরা এটা পরে জানবো। প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে কি হয়েছে? এই হাইড্রোজেন পরমাণুতে কি হয়েছে? হাইড্রোজেন পরমাণুতে হচ্ছে নিউট্রন নেই, কারণ এর হচ্ছে এই যে হাইড্রোজেন 1 1 1 1 হইলে কি হলো? ওর পারমাণবিক ভর আর হচ্ছে ভর সংখ্যা সমান। তার জন্য হচ্ছে এটা মনে রাখবা যে হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। তাহলে আমি যদি তোমাদের কোশ্চেন করি কোন পরমাণুতে নিউট্রন নেই, তাহলে তোমরা কি বলবা? কি বলবা বলো তো? বলবা হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। এবার পরমাণুর ওজন, এই যে পরমাণুর ওজন প্রোটন ও নিউট্রনের ওজনের সমান। হ্যাঁ, এই যে কেবলই আমি তোমাকে বললাম যে ভর সংখ্যা, পরমাণুর ওজন কি জানো? ভর সংখ্যা। এই যে ভর সংখ্যা বা ওজন, এটা হচ্ছে কিসের সমান জানো? নিউট্রন আর প্রোটন। নিউট্রন আর প্রোটনের সমান সংখ্যাকে কি বলা হয় বলো তো? ভর সংখ্যা। এই ভর সংখ্যাই হচ্ছে একটা পরমাণুর ওজন। ভর সংখ্যাই কি বলো তো? একটা পরমাণুর ওজন। আর এটা মনে রাখবা, হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। কেন হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই? কারণ হাইড্রোজেন পরমাণুতে হচ্ছে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা সমান। আর ভর সংখ্যা সমান আমরা কি জানি? যে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা। তাহলে এখানে অবশ্যই নিউট্রন নেই, তার জন্য ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হয়েছে। আর নিউটনের ভর হচ্ছে এই যে 1.67 গুণ 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এখন যদি আমরা কেজিতে করতাম তাহলে কি হইতো? 1.67 গুণ 10 টু দি পাওয়ার -27 কেজি। অনেক সময় আমাদের এমসিকিউতে কি করে জানো? এরকম, আচ্ছা আমরা তো সবসময় মুখস্থ করি, আছে ঠিক আছে, 1.67 গুণ 10 টু দি পাওয়ার 24 গ্রাম। কিন্তু আমাদের কি দিয়ে দিল কি? আচ্ছা কেজিতে দিয়ে দিল যে 1.67 গুণ 10 টু দি পাওয়ার -27 কেজি। তখন আচ্ছা এটা তো আমি পড়ি নাই, তুমি সবসময় খুঁজবা যে আচ্ছা ঠিক আছে কোথায় 24 আছে, কোথায় -24 আছে, কিন্তু তুমি পাবা না। এর জন্য আমাদের গ্রামের পাশাপাশি কেজিটাও একটু জেনে রাখবা, যে গ্রাম থেকে কেজিতে করতে গেলে মাইনাস যদি থাকে সবসময় কি হয়ে যায়? -3 বেড়ে যায়। তাহলে 24 থেকে 3 বাড়ছে -27। ওকে, তাহলে এই স্লাইডটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করতে পারো।
ধন্যবাদ। নিউক্লিয়াসে ইসরাত সুলতানা, নিউক্লিয়াসে ধন্যবাদ। আবিদ রহমান, অ্যানিয়াপু ধন্যবাদ। আকিব হাসান, নাইস ক্লাস। হাইড্রোজেন পরমাণু ধন্যবাদ। তাইব তালুকদার, সে আমার সামনে বসে ক্লাস দেখতেছে, অ্যানি ম্যাম সেরা, ধন্যবাদ। আমাদের উদ্ভাস ক্লাসের একটা ডেডিকেটেড পার্সন তাইব তালুকদার, তালুকদার, সরি ফর মাই মিস্টেক। সুমন্ত দেবনাথ স্যার, স্যারের ক্লাস প্রচণ্ড ভালো হয়। তোমরা বায়োলজির বেস্ট টিচার হচ্ছে আমাদের সুমন্ত স্যার। চলো এরপরে আমরা চলে যাই এই যে পারমাণবিক সংখ্যা। এটা তোমাদের একটু একটু আলোচনা করাই হয়ে গেছে আমাদের, যে হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, পারমাণবিক সংখ্যা তাহলে কি? 10। ওকে, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? কোনো পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? কোনো পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি বলা হয় বলো তো? পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। এখন আমরা চলো পারমাণবিক সংখ্যার বৈশিষ্ট্য লিখে জেনে আসি। আচ্ছা শোনো, এখন কার্বন, কার্বনে 6টা প্রোটন থাকে। তাহলে তোমরা বলো তো কার্বনের পারমাণবিক সংখ্যা কত? যদি কার্বনে 6টা প্রোটন থাকে তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত বলো? বইতে দেওয়া আছে নিউটনের ভর 1.67 গুণ 10^24। আমাদের স্লাইডে কি দেওয়া ছিল? আচ্ছা তোমার এটা আমি কারেকশন করে দেখতেছি যে হচ্ছে নিউটনের ভর কি মাইনাস দেওয়া ছিল। চলো আমরা দেখে আসি। আচ্ছা যদি বইতে দেওয়া থাকে +24, তাহলে এটা তোমরা একটু কারেকশন করে নিও যে হচ্ছে কখনোই +24 হবে না। এদের ভর এত কম যে হচ্ছে বইতে তাহলে ভুল আছে। এটা কখনোই হচ্ছে +24 হবে না, এটা মাইনাস হবে। হয়তো প্রিন্টে ভুল ছিল, বই সকল বইতে একটু ভুল ত্রুটি থাকে, তোমরা একটু ঠিক করে নিও। ওকে গুড, অনেকেই অ্যান্সার দিছো 6। সুবর্ণা, মধু, ইসরাত সুলতানা ধন্যবাদ, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে কি জানলাম আমরা? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে কার্বনের হচ্ছে 6, তার মানে হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এখন অক্সিজেনের কত? 8। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। এই যে এইটি মৌলের নিজস্ব পরিচয় বহন করে, অবশ্যই নিজস্ব পরিচয় একটা বহন করে। যে ওর কত? এই যে 6 আছে, তাই এটা কার্বন। 8 আছে, এটা অক্সিজেন। 7 যদি থাকতো এটা কি হয়ে যেত? নাইট্রোজেন। এটা কি করে? প্রতিটা মৌলের নিজস্ব পরিচয় বহন করে। এই যে প্রোটন যদি বদলায় তাহলে মৌল কি বদলে যায়। ওকে, আমি এখন হচ্ছে কি দিব? 11 দিয়ে দিব। 11 দিয়ে দিলাম। তাহলে এখন এটার ভিতরে একটা হলো না, যদি আমি 11 দিয়ে দিলাম পারমাণবিক সংখ্যা, তখন কি হয়ে যাবে? এটা সোডিয়াম হয়ে যাবে, সোডিয়াম হয়ে যাবে। চলো একে জেড দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। পরমাণুতে পর্যায় সারণীতে মৌল সাজাতে কি করা হয়? এই পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয়। যেমন এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের কত? 1, হিলিয়ামের কত? 2, তারপরে লিথিয়ামের কত? 3। এইভাবে দেখছো, এই যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি হয়? পর্যায় সারণীতে আমরা মৌলগুলো সাজাই। তাহলে এই পর্যায় সারণীতে মৌলগুলো সাজাতে কি ব্যবহৃত হয়? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি করে? মৌলগুলো নিজস্ব পরিচয় বহন করে। একটি মৌলের যদি আমি পারমাণবিক সংখ্যা চেঞ্জ করে দিই বা প্রোটন সংখ্যা চেঞ্জ করে দিই, তাহলে কি ওটা কি সেই মৌল থাকবে? না, থাকবে না। সেটা কি হয়ে যাবে? অন্য একটা মৌল হয়ে যাবে। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? জেড। এটা
ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এই তিনটা অপশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পর্যায় সারণীতে মৌল সাজাতে গেলে কোনটি ব্যবহৃত হয়? পারমাণবিক সংখ্যা অনুযায়ী। আমরা সবসময় যখন এই যে 9-10-এ পড়ছি বা হচ্ছে 6-7-এ পড়ছি, আমাদের বলছো না পর্যায় সারণীতে 30টা মৌল মুখস্থ করো, তখন আমরা কোন অনুযায়ী করতাম? এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী করতাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এইভাবেই তো করতাম না? ওকে, তাহলে এটা তোমরা একটু দেখতে পারো, স্ক্রিনশট নিতে পারো। এই যে কোন মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো বা নোট করতে পারো। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা কাকে বলে বলো? অনেকবার বলছি, ভর সংখ্যা কাকে বলে? আমির হামজা অনেক, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি খুব সুন্দর করে বোঝান। আপনিও খুব ভালো ক্লাস নেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের বা পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা নিউটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো? এ। ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোন মৌলের প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন সংখ্যা যোগফলকে কি বলা হয় বলো তো? ভর সংখ্যা বলা হয়। কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। কোন মৌলের বা পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। এখন তাহলে ভর সংখ্যা সমান কি দাঁড়ালো? এ। আর আমরা কি জানি প্রোটন সংখ্যা বা পারমাণবিক ভরকে কি বলা হয়? জেড বলা হয়। নিউট্রন সংখ্যা এন। তাহলে এ সমান সমান জেড প্লাস এন। এ সমান সমান কি বলতো? জেড প্লাস এন। এ সমান সমান জেড প্লাস এন। এখন দেখো এইখান থেকে আমরা অনেক কিছু নির্ণয় করতে পারি। এখন আমাদের যদি বলা হয় যে নিউট্রন সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে আমরা পারবো না। যে থেকে জেড বিয়োগ দিব, আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো না। এখন যদি আমরা কোনো মৌলের হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা জানি, মনে করো আমরা জানলাম হচ্ছে সোডিয়ামের হচ্ছে প্রোটন সংখ্যা দেওয়া আছে মনে করো হচ্ছে 11, নিউট্রন সংখ্যা দেওয়া আছে হচ্ছে 12। এটার ভর সংখ্যা নির্ণয় করো। এটার ভর সংখ্যা কত হবে তোমরা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও যে এটার ভর সংখ্যা কত হবে। তাহলে এটার ভর সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা 11 দেওয়া আছে, নিউট্রন সংখ্যা কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এটার ভর সংখ্যা নির্ণয় করব। এর সমান সমান কত দেওয়া আছে? প্রোটন সংখ্যা 11 আর এর সমান সমান কত? 12। তাহলে এটা কি হবে? ভর সংখ্যা কত হবে? 23। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা আমরা কত জানি জানো? 23। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। এরকম করে কিছু কিছু ভর সংখ্যা তোমাদের জানতে হবে। যেমন
কার্বন, কার্বন, কার্বনের হচ্ছে প্রোটন সংখ্যা সিক্স, কার্বন, কার্বনের হচ্ছে প্রোটন সংখ্যা 6, তাহলে এটার ভর সংখ্যা 12। এখন এটা যদি নিউটন সংখ্যা আমাদের বের করতে, তাহলে আমরা কি করব, এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিব, নিউটন সংখ্যা কত হইল 6। এখন অক্সিজেন, অক্সিজেনের প্রোটন সংখ্যা Z সমান কত জানো? Z সমান 8, নিউটন সংখ্যা 8, তাহলে এটার ভর সংখ্যা কত হবে? এটার ভর সংখ্যা হবে হচ্ছে A সমান Z প্লাস N 8 প্লাস 8, তাহলে কত হবে 16। তাহলে এটার ভর সংখ্যা কত 16, আর হচ্ছে পারমাণবিক ভর কত 8। তাহলে আশা করছি তোমাদের এই ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। বৃষ্টি বিশ্বাস 23, ধন্যবাদ। তাহলে আমরা আবার দেখি ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে। কোন মৌলের পরমাণুতে প্রোটিন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফলকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যা A সমান Z প্লাস N, A সমান কি Z প্লাস N, Z হচ্ছে প্রোটন সংখ্যা, N হচ্ছে নিউটন সংখ্যা। তোমরা না বুঝলে আচ্ছা ঠিক আছে, এটাই মনে রাখবা, এটা তো তোমার এমসিকিউ সলভ। P প্লাস N, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, A সমান P প্লাস N, A সমান কি P প্লাস N, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখন যদি প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা জানা থাকে, তুমি ভর সংখ্যা বের করতে পারবা না? অবশ্যই পারবা। এই দেখো, এই যে আমাদের একটা চার্ট আছে, কিছু মৌলের এই যে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে। এখন তোমরা আমাকে এই যে হচ্ছে ক্যালসিয়াম না, এই আর্সেনিক AS, এটা নিউটন সংখ্যা বের করে দাও। এইটা নিউটন সংখ্যা বের করে দাও যে আর্সেনিকের হচ্ছে কি দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে কত, পারমাণবিক ভর 33, আর হচ্ছে ভর সংখ্যা কত দেওয়া আছে 75। এখন এটা নিউটন সংখ্যা তুমি আমাকে বের করে দাও যে কত হবে, বের করে দাও। চলো তাহলে এটা নিউটন সংখ্যা যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করবো বলো তো? A সমান এই যে আমরা কি জানি, A সমান Z N প্লাস Z, N প্লাস Z, তাহলে এই যে N সমান কি A মাইনাস Z, তাহলে এর মান কত দেওয়া আছে 75, Z এর মান কত দেওয়া আছে, প্রোটন সংখ্যা 38, চলো আমরা করে ফেলি 2 4। তাহলে এটার আমাদের নিউটন সংখ্যা কত বলো তো 42, এটা নিউটন সংখ্যা কত 42। এই যে কিছু মৌল, এই মৌলগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে এই কোনটার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কেমন আলাদা, একটু দেখে রাখতে পারো। এটা বেশি ইম্পর্টেন্ট না, চলো আমরা পরের স্লাইডে চলে যাই। পর্যায় সারণী, পর্যায় সারণীর ব্যাপারে তোমরা কম বেশি সবাই জানি। পর্যায় সারণী কি জানো? কোনো পরমাণুতে বা কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে তাকেই পর্যায় সারণী বলা হয়। আর পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস বলা হয়। পর্যায় সারণী তো আমরা জানি, পর্যায় সারণী এখানে একটা চার্ট আসতো, অবশ্যই মনে হয় স্লাইডে চার্টটা অ্যাড করা হয়নি। পর্যায় সারণী যেমন হাইড্রোজেন এইভাবে হচ্ছে যখন চার্ট আঁকি আমরা, এই যে যখন চার্ট আঁকি আমরা এইভাবে থাকে, এইভাবে আমাদের এই পাশে দিয়ে সারিগুলো থাকে, পর্যায়গুলো থাকে, এখান দিয়ে হচ্ছে কি থাকে বলতো পর্যায়, আর এই পাশ দিয়ে হচ্ছে গ্রুপ। এগুলো কি থাকে, এই লম্বা লম্বা যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয়, গ্রুপ বলা হয়। আর যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয়, সারি পর্যায় বলা হয়। কয়টা থাকে জানো, গ্রুপ কয়টা থাকে বলো তো? পর্যায়ের সাথে গ্রুপ কয়টা থাকে এটা মনে রাখবা। জাস্ট এখানে গ্রুপ থাকে হচ্ছে 18টি,
পর্যায় থাকে কয়টা? পর্যায় সারণীতে পর্যায় থাকে হচ্ছে 7টা। আর হচ্ছে মৌল থাকে, মোট মৌল থাকে কয়টা বলো তো? মৌল থাকে 118টি। এর মধ্যে ধাতু কয়টা থাকে বলতে পারবে কেউ? অধাতু কয়টা থাকে? আর হচ্ছে অপধাতু কয়টা থাকে? এটা একটু বলো, ধাতু কয়টা থাকে? দেখো তো ক্লাসের কি অবস্থা, কেউ কমেন্ট করতেছে? চলো, তাহলে ধাতু থাকে কয়টি বলো তো? 91টি। অধাতু থাকে, এটা হচ্ছে অনেক কনফিউশন আছে, 17 থেকে 20টি এরকম থাকে। আর অপধাতু থাকে 6টি। অপধাতু কয়টি থাকে? 6টি। তাহলে পর্যায় সারণীতে হচ্ছে গ্রুপ 18টা, পর্যায় 7টা, মৌল 118টা, আর হচ্ছে ধাতু হচ্ছে 91টা 91, আর হচ্ছে অধাতু থাকে 17 বা হচ্ছে 20, আর অপধাতু থাকে হচ্ছে 6টা। এর মধ্যে এই যে 118টা মৌল, এই 118টা মৌলের মধ্যে প্রকৃতিতে, মানে আমাদের প্রকৃতিতে বুঝো, প্রকৃতিতে পাওয়া গেছে হচ্ছে 98টা। প্রকৃতিতে পাওয়া গেছে কয়টা বলো তো? প্রকৃতিতে পাওয়া গেছে হচ্ছে 98টি মৌল। প্রকৃতিতে পাওয়া গেছে 98টি মৌল। তাহলে পর্যায় সারণীতে গ্রুপ কয়টা? 18টা, পর্যায় কয়টা? 7টা, আর প্রকৃতিতে পাওয়া গেছে কয়টা বলো তো? প্রকৃতিতে পাওয়া গেছে হচ্ছে 98টি। আর কৃত্রিম উপায় তৈরি করছে তাহলে কয়টা? তাহলে বলো, কৃত্রিম উপায় তৈরি করছে কয়টা? তাহলে কৃত্রিম উপায়ে তৈরি করেছে 20টি। মোট মিলে কয়টা হয়েছে? 118টি। প্রকৃতিতে পাওয়া গেছে এর মধ্যে কয়টা? 98টা। ল্যাবে বা গবেষণাগারে তৈরি হয়েছে হচ্ছে 20টা। আর ধাতু কয়টা? 91। অপধাতু, অধাতু হচ্ছে 17 থেকে 20টা, আর অপধাতু হচ্ছে 6টা। অপধাতু কয়টা বলো তো? 6টা। ওকে, তাহলে এই হচ্ছে পর্যায় সারণীর ব্যাপার গেল। এখন আমাদের দেখো, এটা তোমরা দেখতে পারো, লিখতে পারো, তোমরা এটা লিখে নিতে পারো। আমরা এখন পরের স্লাইডে চলে যাব। চলো তো দেখি পরের স্লাইডে কি আছে আমাদের। আইসোটোপ, এই যে আইসোটোপ। আইসোটোপ কি বলো? আইসোটোপ সম্পর্কে তোমাদের কি কি ধারণা আছে বলো তো? আইসোটোপ কি? কেউ একটা আইসোটোপের উদাহরণ দিতে পারবা? সবাই তো আমরা 9, 10 কমপ্লিট করে আসছি। আইসোটোপের উদাহরণ দাও। দেখো, আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন পরমাণু। এই যে আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন পরমাণু, মানে এটা মনে রাখবা যে যে সব মৌলের পারমাণবিক ভর একই, কিন্তু
ভর সংখ্যা আলাদা, তাকে বলে যেমন। দেখো এবার আমরা যেমন দেখব, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত জানি আমরা? 1, এটা 2, এটা 1, এটা 3। দেখো তাহলে আমরা পারমাণবিক ভর সম্পর্কে কি জানলাম, যে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর একই, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয় বলতো? আইসোটোপ। আচ্ছা, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভর, এটা দিয়ে একটা বছর জানো এটা হালকা করে, এটা আমি পারি না, এটা আবার ক্লিন করি। ওকে দেখো এটা আবার একটু সরি, তোমরা একটু আবার দেখো। ওকে দেখো, যেসব মৌলের পারমাণবিক ভর একই কিন্তু ভর সংখ্যা কি বলতো আলাদা, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। যেমন দেখো এই যে এখানে হাইড্রোজেনের 3টা রূপ আছে, প্রতিটার কি পারমাণবিক ভর কি একই কিন্তু দেখো এদের ভর সংখ্যা আলাদা, একটার 1, একটার 2, একটার 3, একটার 1, একটার 2, একটার কি 3, তাহলে এরা কি পরস্পরের কি বলতো আইসোটোপ। এই যে ট্রিটিয়াম, এটা হচ্ছে যে প্রোসিয়াস, এগুলো কি হচ্ছে এই হাইড্রোজেনের পরস্পর কি এগুলো আইসোটোপ। হাইড্রোজেনের 3টা রূপ কিন্তু এদের প্রত্যেকটা কি বলতো পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা কি আলাদা, এর জন্য এরা একে অপরের কি হইলো? আইসোটোপ হইলো। এখন দেখো এই যে আইসোটোপ হলো একই মৌলের ভিন্ন পরমাণু, দেখছো মৌল কিন্তু একটাই হাইড্রোজেন, মৌল কি একটাই হাইড্রোজেন কিন্তু এটা কি ভিন্ন ভিন্ন পরমাণু, দেখছো এটার ভিন্ন ভিন্ন পরমাণু, যাদের প্রোটন সংখ্যা দেখো প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। দেখো নিউট্রন সংখ্যা ভিন্ন হইলে তো ভর সংখ্যা ভিন্ন হয়ে যাবে অবশ্যই, কারণ ভর সংখ্যা সমান সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই যে উদাহরণস্বরূপ এই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, এই যে টাইটেরিয়াম, এই যে হাইড্রোজেন 1 1 2 আর হচ্ছে 1 3। তাহলে তোমরা আইসোটোপটা বুঝলা, যে যেসব মৌলের পারমাণবিক ভর একই কিন্তু ভর সংখ্যা কি বলতো আলাদা, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ বলা হয়। তাহলে আইসোটোপ কি একই মৌলের ভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা কি বলতো ভিন্ন। উদাহরণস্বরূপ এই যে আমরা হাইড্রোজেনের 3টা উদাহরণ দিচ্ছি, এই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর একটা হচ্ছে কি ট্রাইটিয়াম। চলো আমরা পরের স্লাইডে চলে যাই।
আইসোটোন। আইসোটোন আইসোটোন হচ্ছে যেসব মৌলের হচ্ছে প্রোটন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। যেসব মৌলের কি বলতো প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন যেসব মৌলের যেসব মৌলের হচ্ছে নিউট্রন সংখ্যা একই, দেখো নিউট্রন সংখ্যা একই, যেসব মৌলের নিউট্রন সংখ্যা কি বলতো একই কিন্তু পারমাণবিক সংখ্যা, দেখো পারমাণবিক সংখ্যা আলাদা। কি সংখ্যা আলাদা বলতো? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয়? নিউট্রন বলা হয়। তাদেরকে কি বলা হয়? নিউট্রন বলা হয়। তাহলে যেসব মৌলের কি বলতো প্রোটন সংখ্যা হচ্ছে একই কিন্তু আবার কি প্রোটন সংখ্যা একই বলছি, নিউট্রন সংখ্যা, যেসব মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু হচ্ছে প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয়? আইসোটোন বলা হয়। ওকে, চলো আমরা এটা লিখে ফেলি। ওকে, আইসোটোন যে সকল পরমাণু বা মৌলের কি বলতো নিউট্রন সংখ্যা একই, মানে n হচ্ছে একই, নিউট্রন সংখ্যা কি বলতো নিউট্রন হচ্ছে একই আর হচ্ছে প্রোটন সংখ্যা কি বলতো আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোন বলা হয়। যেমন সিলিকন 14, 30, ফসফরাস, সালফার ওকে 15, 31, 16, 32। দেখো এরা পরস্পর আইসোটোন। কেন আইসোটোন হলো বলো তো? দেখো এদের কি এই যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা পি কি সেম? দেখো না, 14, 15, 16 আলাদা আলাদা, কিন্তু এদের এখন আমরা নিউট্রন সংখ্যা বের করি। দেখো তো এই যে 14 থেকে কি করব 30 থেকে আমরা 14 দিলাম, কত হইল? 16। এখানেও সেম, এই যে 31 থেকে আমরা 15 বিয়োগ দিলাম, কত হইল? 16। এখানে 32 থেকে 16 বিয়োগ দিলাম, কত হইল? 16। তাহলে এদের কি দেখছো সবগুলোর কি নিউট্রন সংখ্যা সমান হয়েছে? তাহলে এরা পরস্পরের কি হইলো? আইসোটোন হইলো। এরা পরস্পরের কি হইলো? আইসোটোন হলো। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? সিলিকন 14, 13, তারপর হচ্ছে ফসফরাস 15, 31, সালফার 16, 32। এরা হচ্ছে পরস্পরের কি বলতো আইসোটোন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো দিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে এমসিকিউ আসে যে এই যে ফসফরাস 15 আর সালফার 16 এই দুইটা কি পরস্পরের আইসোটোন, কারণ কি এদের হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। এদের নিউট্রন সংখ্যা কি বলতো সমান 16 করে। তাহলে যাদের নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তারা পরস্পরের কি আইসোটোন। এই দেখো এখানে প্রোটন সংখ্যা আলাদা, এই যে দেখছো 14, 15, 16। বাট আমরা যখন এটাকে মাইনাস করতেছি নিউট্রন সংখ্যা বের করতেছি তখন প্রত্যেকের নিউট্রন সংখ্যা কত হয়েছে? 16 করে। তাহলে এটা কি পরস্পরের আইসোটোন। এটা যে বড় হয়ে গেছে নিউট্রন সংখ্যা, এই যে এদের সবার নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান থাকে, এদের পারমাণবিক সংখ্যা এই যে আলাদা থাকে, এই যে পারমাণবিক সংখ্যা আলাদা। তারপরে এই যে ভর সংখ্যা, কারণ ভর সংখ্যা হচ্ছে প্রোটন ও নিউট্রনের যোগফল ভিন্ন হয়, এদের ভর সংখ্যা আলাদা হবে, এটা তো জানা কথা। এই যে দেখো প্রোটন যেহেতু আলাদা
নিউটন সেম হয়েছে, কি ভর সংখ্যা কি কখনো সেম হবে না? তাহলে ভর সংখ্যা অবশ্যই আলাদা আলাদা করে হবে। ভর সংখ্যা তখনই সমান হয় যখন হচ্ছে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা কি হয়, সমান হয়। তাহলে আশা করছি তোমরা আইসোটোনের ব্যাপারটা বুঝতে পারছো, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আইসোবার, ওকে, এই আইসোবারটা হচ্ছে দেখো, আইসোবার হচ্ছে যে সব পরমাণু ভর সংখ্যা সমান, কি বলতো, ভর সংখ্যা সমান হবে, ভর সংখ্যা সমান, তারা পরস্পরের কি বলতো আইসোবার, তাদেরকে কি বলা হয়, আইসোবার বলা হয়। তারা পরস্পরের আইসোবার, মানে বার, দেখছো বার মানে হচ্ছে যে ভর সংখ্যা সমান। একটা জিনিস সহজে মনে রাখবা, দেখো আইসোটোপ, আইসোটোপ, টোপ, এই যে প আছে তার মানে কি প্রোটন সংখ্যা, প আছে মানে কি প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। আইসোটোন, আইসোটোন তার মানে কি বলতো, নিউটন কি, নিউটন সংখ্যা হচ্ছে কি বলতো সমান। আর আইসোবার, দেখছো একটা ভর ভর একটা ভাব আছে, আইসোবার মানে কি বলতো, ভর সংখ্যা, ভর সংখ্যা সমান। তাহলে কি, যেসব পরমাণুতে ভর সংখ্যা সমান তারা পরস্পরের কি বলতো আইসোবার। এই যে এরা হচ্ছে অবশ্যই ভিন্ন মৌলের পরমাণু হবে, কারণ একই মৌলের পরমাণু হইতে গেলে কি লাগে, আমাদের তো প্রোটন সংখ্যা সমান লাগে। তাহলে এদের কি প্রোটন সংখ্যা সমান না, এদের প্রোটন সংখ্যা কি সমান না। তার মানে কি এরা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। যেসব পরমাণু বা মৌলের কি হয় বলতো ভর সংখ্যা সমান হয়, যেসব পরমাণু বা মৌলের ভর সংখ্যা সমান তারা কি আইসোবার। এই যে ভর সংখ্যা একই থাকে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন হয়, যে আমরা আগেই দেখছি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি হয়, ভিন্ন হয়। রাসায়নিক ধর্ম আলাদা, যদি তোমার একটা ভিন্ন পরমাণু হয় তাহলে রাসায়নিক আলাদা হবে না। যেমন কার্বনের রাসায়নিক সংকেত আর নাইট্রোজেনের রাসায়নিক সংকেত কি এক হবে, হবে না তো, কারণ এরা তো আলাদা আলাদা পরমাণু। এই যে দেখো আর্গনেরও 40, ক্যালসিয়ামের 40, তাহলে এরা পরস্পরের কি বলতো আইসোবার। এই যে আর্গন 18 বা আর হচ্ছে ক্যালসিয়াম 20-40, তাহলে এই যে আর্গনেরও হচ্ছে ভর সংখ্যা 40, ক্যালসিয়ামের ভর সংখ্যা কত বলতো 40, তাহলে এরা পরস্পরের কি হবে আইসোবার হবে, এরা পরস্পরের কি হবে আইসোবার হবে। কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা কি এক না, পারমাণবিক সংখ্যা কি বলতো আলাদা, পারমাণবিক সংখ্যা কি আলাদা। তাহলে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা কি আলাদা তারা হচ্ছে আইসোবার। আর আইসোটোপ কি, যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আলাদা, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তারা হচ্ছে আইসোটোপ। আর আইসোবারে হচ্ছে ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা কি বলতো আলাদা। তাহলে এখানে হচ্ছে প্রোটন সমান ভর সংখ্যা আলাদা, আর এখানে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা আলাদা। এই এক্সাম্পলটা মনে রাখো, এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট, এক্সাম্পলটা মনে রাখবা। এখান থেকে অনেক এমসিকিউ আসে দুটো এক্সাম্পল দিয়ে, যে আইসোবার, এই দুটো কিসের উদাহরণ, অবশ্যই আইসোবার, ভর সংখ্যা সমান আইসোবার। তাহলে এক্সাম্পলটা মনে রাখো যে আর্গন আর ক্যালসিয়াম এরা হচ্ছে পরস্পরে কি বলতো আইসোবার, এরা পরস্পরে কি আইসোবার। ওকে, এটা ক্লিন করে দিয়ে আমরা চলো নেক্সট স্লাইডে চলে যাই। ও চলে আসলাম আমরা হচ্ছে আমাদের এমসিকিউ সলভিং পার্টে। এখন আমরা এতক্ষণ যা পড়ছি এখন সেখান থেকে আমরা কি করবো এমসিকিউ সলভ করবো। এতক্ষণ আমরা যা পড়ছি সেখান থেকে কি করবো এমসিকিউ সলভ করবো। তেজস্ক্রিয়তার একক কি, এই অ্যান্সারটা কে কে দিতে পারবে একটু দাও তো। তেজস্ক্রিয়তার একক কি, তেজস্ক্রিয়তা কি হলো
তেজস্ক্রিয়তার একক কি? কে কে বলতে পারবো বলো, তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকেরেল। বেকেরেল। তেজস্ক্রিয়তার একক কি বলতো? বেকেরেল। তেজস্ক্রিয়তার এসআই একক, তেজস্ক্রিয়তার এসআই একক কি বলতো? বেকেরেল। তেজস্ক্রিয়তা রেডিওটিক, তেজস্ক্রিয় তীব্রতা। তেজস্ক্রিয় তীব্রতার একক হচ্ছে এসআই একক কি বলতো? বেকেরেল। তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকেরেল। এই যে কুড়ি, জানো এই যে কুড়িটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক, তবে এটা হচ্ছে পুরানো একক, এটা হচ্ছে পুরানো একক। এই আধুনিক এসআই একক হচ্ছে বেকেরেল। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকেরেল। এর পরের স্লাইডে যাই আমরা, দেখো তো পরের এমসিকিউটা কি আছে। নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয়াস বলের উৎপত্তি হয়? এমসিকিউটা কে কে পারবা? এটা দেখো, নিউক্লিয়াসের মধ্যে কোনো কণার পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বলে কোনটি উৎপন্ন হয়? আচ্ছা, এই যে নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি কি থাকে বলো তো? পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন ও নিউট্রন। এই দুইটার পারস্পরিক বিনিময়ের কারণে কি হয় জানো? স্ট্রং নিউক্লিয় বল, সবল স্ট্রং নিউক্লিয় বল হয়। কি হয় জানো? স্ট্রং নিউক্লিয় বল হয়। আর স্ট্রং নিউক্লিয় বল, নিউক্লিয়ার ফোর্স, আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ক্রিয়েট হয়। কি হয় জানো? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ক্রিয়েট হয়। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যখন ক্রিয়েট হয় তখন সবসময় এটা মনে রাখবা যে মেসন কি হয় জানো? মেসন কি হয়? মেসনের উৎপন্ন হয়। মেসন হয়। আর এই গ্রাভিটন কিসের জন্য হয় জানো? দুর্বল নিউক্লিয় বল হলে। গ্রাভিটন কিসের জন্য হয় জানো? দুর্বল নিউক্লিয় বল হলে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যেহেতু আমাদের বলেই দিয়েছে, দেখো আমরা সবসময় মনে রাখবো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের পারস্পরিক বিনিময় হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়। আর যখনই সবল নিউক্লিয় বল হয় তখনই কি হয় বলতো? মেসন হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে? মেসন। এটার অ্যান্সার কি হবে? মেসন। এইটা যদি তোমরা না পারো তাহলে তোমাদের সবাইকে পিটানো দরকার। বলো, এইটার অ্যান্সার দিবা। যে যে লাইভটা দেখতেছো সবাই এটার অ্যান্সার দিবা যে হচ্ছে এটা কি হবে। যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলে বলো? যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলে? যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলে বলো তো? আমরা পড়ে আসছিলাম আইসোটোন। এই যে নিউট্রন সংখ্যা সমান তার মানে কি? আইসোটোন কি সমান? নিউট্রন সমান। আইসোবার কি সমান? ভর সংখ্যা সমান। কি সমান? ভর সংখ্যা সমান। ভর সংখ্যা সমান। আইসোটোপ মানে কি বলতো? প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে কি বলতো? প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে কি বলতো? প্রোটন সংখ্যা সমান। তাহলে নিউট্রন সংখ্যা সমান, তাহলে তাদেরকে কি বলা হয় বলো তো? পরস্পরের আইসোটোন। তাদেরকে কি বলা হয়? পরস্পরের আইসোটোন। গুড। সমীর বৈরাগী 3A, ভেরি গুড। এই সমীর বৈরাগী হচ্ছে আজকের ক্লাসের বেস্ট
ও প্রতিটা স্লাইড মনোযোগ দিয়ে দেখতেছে, প্রতিটা এমসিকিউর অ্যান্সার দিচ্ছে। ধন্যবাদ তোমাকে। প্লাঙ্কের ধ্রুবকের একক নিচের কোন রাশির এককের সমান? প্লাঙ্কের ধ্রুবক। বৈশাখী ইসলাম আইসোটোন, ধন্যবাদ বৈশাখী ইসলাম তোমাকে। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের একক আর হচ্ছে কৌণিক ভরবেগের একক কি? আমরা কি জানি কৌণিক ভরবেগের একক কি? জুল পার সেকেন্ড। কৌণিক ভরবেগের একক কি? আমরা কি জানি কৌণিক ভরবেগের একক কি জানি বলো তো? কৌণিক ভরবেগ, ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের একক আমরা কি জানি? কৌণিক ভরবেগের একক জুল সেকেন্ড। এখন প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক আমরা কি জানি? ইকুয়াল টু কি জানি আমরা? আইনস্টাইনের সূত্র থেকে, প্লাঙ্কের সূত্র থেকে আমরা কি জানি? ইকুয়াল টু h/f। তাহলে প্লাঙ্কের ধ্রুবক h ইকুয়াল টু কি? h ইকুয়াল টু f/e। h ইকুয়াল টু কি বলো তো? f/e। এখান থেকে কি আসে জানো? জুল সেকেন্ড। এখান থেকে কি আসে বলো তো? জুল সেকেন্ড। তাহলে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের একক কৌণিক ভরবেগের ধ্রুবকের সমান। তাহলে কিসের ধ্রুবকের সমান বলো তো? কৌণিক ভরবেগের। কিসের ধ্রুবকের সমান? কৌণিক ভরবেগের ধ্রুবকের সমান। প্লাঙ্কের ধ্রুবকের একক কৌণিক ভরবেগের ধ্রুবকের সমান। চৈতি, জয়দার, অ্যানি, সিথি। ওকে সিথি, আটেন গ। ওকে ধন্যবাদ। অ্যানি আমার নামের সাথে মিল আছে। চৈতি, জয়দার, অ্যানি। ওকে, পলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি। এখন আমরা হচ্ছে এই যে পড়ে আসছি না আয়ুর্বায়ু নীতি, তারপর হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতিতে আমরা কি পড়ছিলাম বলো তো? পাউলির বর্জন নীতিতে আমরা পড়ছিলাম হচ্ছে যাদের কোয়ান্টাম সংখ্যা আলাদা। হ্যাঁ দেখো, সকল কণা সকল ভরযুক্ত, সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা মান। আচ্ছা, সবসময় স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই যে চারটি প্রধান যে শক্তি স্তর থাকে, যে শক্তি স্তর তার ভিতর হচ্ছে সর্বোচ্চ তিনটা শক্তি স্তরের মান সমান হইতে পারে প্রধান শক্তি স্তর, কিন্তু একটার মান সবসময় ভিন্ন হবে। স্পিন কোয়ান্টাম সংখ্যার আমরা মান কি জানি? হাফ। একটা হচ্ছে প্লাস হাফ থাকে, একটা হচ্ছে কি থাকে বলতো? মাইনাস হাফ থাকে। তাহলে সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কত বলতো? হাফ। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। যে চারটি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হবে না বলতো? এক হবে না। চারটি কোয়ান্টাম সংখ্যার মান, চারটি প্রধান শক্তি স্তরের যে মান আছে সেটা কখনোই এক হবে না। যখন n হচ্ছে m, n, l, m আর হচ্ছে s, এই তিনটার যে কোনো তিনটার মান এক হইলেও কখনো এই যে s এর মান কখনো কি হবে না বলতো? এক হবে না। s এর মান সবসময় আলাদা হয়। আলাদা হয়। তাহলে সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা কত বলতো? হাফ। যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা কত বলতো? হাফ। তাহলে এই যে পলির বর্জন নীতি কি মেনে চলে? সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত? হাফ। এবার দেখো, 1 AMU ভরের সমতুল EMB একক কত হবে? এটা কে অ্যান্সার দিতে পারো বলো? না এটার অ্যান্সার ক হবে না। শোনো চৈতি, জয়দার, অ্যানি, এটা হচ্ছে তোমাদের বইতে অ্যান্সার ভুল আছে। এটা হচ্ছে আমরা চলো আগের স্লাইডে চলে যাই। দেখো সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এক, কখনোই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এক হয় না। কখনোই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হয় না? এক হয় না। সকল কণা, এই সকল কণাও হয় না। সকল ভরযুক্ত কণা এটাও হয় না। এই পাউলির বর্জন নীতি সবসময় এটা মেনে চলে, হাফ। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হয়? হাফ হয়। এটা সকল কণা হবে না। এটার অ্যান্সার ভুল আসছে, তোমরা ঠিক করে নিও, কারেকশন করে নিও।
বইতে অনেক কিছু ভুল থাকতে পারে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। এক AMU ভরের সমতল শক্তি কত MEV? এটা হচ্ছে সবসময় মনে রাখবা 931 931 931। আর এই AMU সমান কি জানো? AMU অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে আমরা আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কয়ার আছে না, এই সূত্র থেকে জানি যে 1 AMU অ্যাটমিক মাস ইউনিট সমান সমান কত? 931 মেগাভোল্ট। 931 কি? ইএমভি সমান সমান কি বলতো? মেগাভোল্ট। তাহলে 931 মেগাভোল্ট। 1 ইউ সমান সমান 931 মেগাভোল্ট। বলো নিচের কোনটি মূল কণিকা? বলো, আমরা কি জানি পরমাণু মূল কণিকা কয়টি, আর নিচের কোনটি মূল কণিকা? বলো। অবশ্যই আমরা জানি নিউট্রন। আমরা কি জানি? নিউট্রন। কারণ আমরা কি জানি মূল কণিকা কি কি? মূল কণিকা প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটন, নিউট্রন আর কি বলতো? ইলেকট্রন। তাহলে কোনটি মূল কণিকা? নিউট্রন। কোনটি মূল কণিকা? নিউট্রন। বলো হাইড্রোজেন পরমাণুতে কোনটা নাই? এটা বলছিলাম এমসিকিউতে আসে। বলো হাইড্রোজেন পরমাণুতে কোনটা নাই? হাইড্রোজেন পরমাণু এই যে কোনটা নাই হাইড্রোজেন পরমাণুতে? বলো, এটা দেখেই বলো, দিয়ে দিলাম। হাইড্রোজেন পরমাণুতে কোনটা নাই? হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই? হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই? নিউট্রন। এই যে প্রোটন আছে, ভর সংখ্যা আছে, প্রোটন আর ভর সংখ্যা সেম, তাহলে কি নাই? নিউট্রন নাই। কি নাই? নিউট্রন নাই। হাইড্রোজেন পরমাণুতে কোনটা নেই বলো তো? নিউট্রন নেই। প্রোটন আছে, তাহলে কি নাই? নিউট্রন নাই। নিচের কোন গ্যাসটি সবচেয়ে ভারী? নিচের কোন গ্যাসটি সবচেয়ে ভারী? বলো নিচের কোন গ্যাসটি সবচেয়ে ভারী? চলো তো আমরা দেখি নিচের কোন গ্যাসটি সবচেয়ে ভারী। নিয়নের ভর কত? নিয়নের ভর হচ্ছে 20। আর্গনের কত? 40। আর্গনের কত? 40। রেডনের 222। আর জেননের কত? 131। জেননের কত? 131। এবার বলো তো কোনটা ভারী হবে? বলো কোনটা ভারী হবে? কোনটা বেশি ভারী হবে বলো? মানস দাস। ম্যাডাম মামুন স্যার কোথায়? মামুন স্যার নিশ্চয়ই ক্লাসে, না হলে অফিসে থাকতে পারে। নিউট্রন সিথি সি, ধন্যবাদ সিথি। কাব্য মিত্র নিউট্রন, ধন্যবাদ। তাহলে এইটার অ্যান্সার কি হবে দেখো? যেটার এই যে ভর সংখ্যা বেশি, অবশ্যই এটা সবচেয়ে ভারী হবে। রেডন। তাহলে কি হবে বলো তো? রেডন। তাহলে কি হবে? রেডনের হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কোন গ্যাসটি, কোন মৌলিক গ্যাস সবচেয়ে বেশি ভারী? যে রেডন। তাহলে এটা জেনন, এটা নিয়ন, এটা আর্গন। তাহলে রেডন সবচেয়ে ভারী। রেডন কি বলো তো সবচেয়ে ভারী?
সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিচের কোনটি সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস? চলো তো আমরা ইলেকট্রন, আমরা কি জানি নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18 মৌলগুলোকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। গ্রুপ 18 মৌলকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে গ্রুপ 18 মৌলের সর্বপ্রথম মৌল কি? হিলিয়াম। সর্বপ্রথম মৌল কি? হিলিয়াম। তাহলে অবশ্যই এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হবে হিলিয়াম। কারণ কি দেখো তো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে 1s2। এই যে দেখো, এর সর্বশেষ কক্ষপথ কি দ্বিত্ব পূরণ করছে বা দ্বিত্ব পূরণ করছে। এটা কি আর কোনো কিছুর সাথে বিক্রিয়া করবে? করবে না। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি করে? নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না, তার জন্য এরা বেশি নিষ্ক্রিয়। কিন্তু দেখো এটা হচ্ছে 1s1, এরা অষ্টক পূরণ করে, দ্বিত্ব পূরণ করে না, এটা বিক্রিয়া করবে। এটা 7 তাহলে আমরা কি দেখি? 1s2, 2s2, 2p3। দেখো 2p3 অবশ্যই এটা অষ্টক পূরণ করে নাই, এটা অন্য কোনো মৌলের সাথে মিলিত হয়ে বিক্রিয়া করবে, মিলিত হবে। এটা 8। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p4। এটাও কোনো মৌলের সাথে মিলিত হবে বা কোনো পরমাণুর সাথে মিলিত হবে। কিন্তু এই যে নিষ্ক্রিয় গ্যাস, এই যে দ্বিত্ব পূরণ করছে আর বাকিগুলো কি করে? অষ্টক পূরণ করে। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয় বলতো? এদের সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষ স্তরে এরা হচ্ছে দ্বিত্ব, শুধু হাইড্রোজেন হচ্ছে, হিলিয়াম হচ্ছে দ্বিত্ব, আর হচ্ছে বাকিগুলো কি অষ্টক পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ থাকার কারণে এরা অন্য কোনো মৌলকে ইলেকট্রন দেয়ও না, অন্য কোনো মৌল থেকে কি করে না? ইলেকট্রন নেয়ও না, এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এর জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 18 কত বলতো? গ্রুপ 18 এর মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয় বা ইনস্টার মৌল নিষ্ক্রিয় বলে। তাহলে এটার আনসার কি? হিলিয়াম। ক্লিয়ার? পরেরটা কি আছে? কোন নিষ্ক্রিয় গ্যাসের 8টি ইলেকট্রন নেই? কোন নিষ্ক্রিয় গ্যাসের 8টি ইলেকট্রন নেই? ওকে, কোন নিষ্ক্রিয় গ্যাসের 8টি ইলেকট্রন নেই বলো? আমরা একটু আগে দেখে আসলাম, শুধু কি বুঝলাম? হিলিয়াম। হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে জানো? 2টা। কয়টা? 2টা। তাহলে কোন ইনার্ট গ্যাসের হচ্ছে 8টি ইলেকট্রন নেই? হিলিয়ামের। কার বলতো? হিলিয়ামের। কার 8টি ইলেকট্রন নাই? হিলিয়ামের। আর বাকিগুলার অবশ্যই নিয়নের আমরা দেখবো যে শেষ কক্ষপথে হচ্ছে 8টা ইলেকট্রন আছে। আর্গনেরও আমরা সেটা দেখবো, জেননেরও আমরা কি দেখবো বলতো? সেটা দেখবো। চলো তারপর আমরা পরেরটা দেখি। প্রতিটি ইলেকট্রন কক্ষে ইলেকট্রনের সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করি আমরা কি দিয়ে জানো? কি দিয়ে নির্ণয় করি বলো তো? কে কে বলতে পারবা? 2n² দিয়ে। 2n² দিয়ে যে প্রতিটি প্রধান কক্ষপথে ইলেকট্রন কয়টি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা নির্ণয় করি 2n² দিয়ে। 2n² দিয়ে। প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা আমরা কি দিয়ে নির্ণয় করি? 2n² দিয়ে। মনে করো এখানে 2, n এর মান কত? n এর মান আমরা ধরি মনে করো 3। মনে করো 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? এই যে প্রথম, এটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এইটা হচ্ছে তৃতীয়, এটা মনে করো চতুর্থ। মনে করো চতুর্থ কক্ষপথ। এখন প্রতিটা কক্ষপথে কত সংখ্যা ইলেকট্রন থাকবে? এটা নিউক্লিয়াস, প্রথম, দ্বিতীয়,
তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পঞ্চম অত আসে না, 4টাই। এখন মনে করো এই যে n এর মান এখানে 4। এখন 4 নাম্বার কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন থাকবে আমরা বের করি, চলো। 4 স্কয়ার 2 16। তাহলে চতুর্থ কক্ষপথে আমাদের কয়টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে বলো তো? 32টা। এখন আমরা আচ্ছা 2 নাম্বার কক্ষপথে n এর মান যখন 2 হয় তাহলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে তোমরা একটু আমাকে বলো তো, কয়টা ইলেকট্রন থাকতে পারবে একটু বলো। কয়টা ইলেকট্রন থাকতে পারবে চলো দেখি। 2 এর স্কয়ার কত? 4। তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 8টা। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 16টা, চতুর্থ কক্ষপথে 32টা। এইভাবে হচ্ছে ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা সমান 2n স্কয়ার। ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা সমান কি বলো তো? 2n স্কয়ার। কি আমাদের আর স্লাইড নেই? দেখতে দেখতে আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ এমসিকিউ সলভ করা এবং হচ্ছে আমরা থিওরিও সলভ করেছি। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী শিখেছি তোমরা একটু কমেন্ট করে জানাও তো আজকের ক্লাসে আমরা কী কী শিখেছি। আর এই পরমাণুর গঠন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। পরমাণুর গঠন নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা বলো। তাহলে আমরা কি জানি, কি জানলাম, পরমাণু কি, পরমাণুর কেন্দ্রে কি কি থাকে, তারপরে হচ্ছে আইসোটোন, আইসোবার, আইসোটোপ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আমাদের সব কিছু কি বলো তো কমপ্লিট হয়ে গেছে। আমাদের সব কিছুই প্রায় কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কি আর কোনো সমস্যা আছে এটা নিয়ে? তাহলে আমরা কি জানলাম আবার একটু রিকল করি। ক্লাস শেষ, আমরা এখন কি করব বলো তো, একটু রিকল করব যে পরমাণু কি। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের কি বলতো, ক্ষুদ্রতম কণা হচ্ছে কি পরমাণু। পরমাণু দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে কি করে, কেন্দ্র করে ঘুরে। তারপরে আমরা কি জানলাম, তারপরে ইলেকট্রন। ইলেকট্রন একটা মৌলিক কণিকা, এটা কি, এটা সবসময় ঋণাত্মক চার্জযুক্ত। এটা কি ঋণাত্মক চার্জযুক্ত। তারপরে প্রোটন। প্রোটন হচ্ছে এটাও মৌলিক কণিকা আর এটা কি বলতো, ধনাত্মক চার্জযুক্ত। নিউট্রন, নিউটনের কোনো চার্জ নাই। নিউটন কি চার্জ নাই, এটা কি আবিষ্কার করে, চ্যাডউইক। তারপর আমরা কি জানলাম, পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যার যোগফল। তারপর আমরা হচ্ছে কি এই যে এগুলো দেখলাম আমরা, ভর সংখ্যা, পর্যায় সারণী। পর্যায় সারণীতে 118টি মৌল থাকে। তারপর হচ্ছে 7টা পর্যায় থাকে, 18টা গ্রুপ থাকে, এটা দেখলাম। আইসোটোপ হচ্ছে কি বলতো, যাদের পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা। আইসোটোপ হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা একই, প্রোটন সংখ্যা আলাদা। ভর সংখ্যা, আর আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। আর তারপর হচ্ছে আমরা এই যে কি এমসিকিউ গুলা সলভ করছি। আশা করছি তোমাদের এই পরমাণুর গঠন নিয়ে আর কোনো সমস্যা নেই। নার্সিং ভর্তি পরীক্ষায় এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই তোমরা পারবা। আজকে যে ক্লাসগুলো করলাম এটা বাসায় আবার রিভিশন দিবা, সুন্দর করে নোট করবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।